আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক পরিচয় এবং বোর্ড পরীক্ষার প্রশ্নের মান বণ্টন বিষয়ক আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুজ্জোহা। উচ্চতর গণিতের প্রথম পত্রের মান বণ্টন বিষয়ক একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, প্রয়োজনে সেই ভিডিওটি দেখে আসতে পারো। তো এই ভিডিওগুলোর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে সম্পূর্ণ সিলেবাসের উপরে একটা প্রস্তুতি নিতে পারি, যাতে করে আমরা পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করতে পারি। তো এজন্য আমরা যদি একটু খেয়াল করি, প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেও আমাদের সর্বমোট 10টি অধ্যায় রয়েছে এবং আমাদের যখন বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে প্রশ্নপত্রে আমাদের ক বিভাগ এবং খ বিভাগ এই দুটি অংশে প্রশ্নপত্র বিভক্ত থাকবে। যেখানে আমাদের ক বিভাগ হবে বীজগণিত এবং ত্রিকোণমিতি অংশ এবং খ বিভাগ হবে জ্যামিতি, বলবিদ্যা এবং পরিসংখ্যান অংশ। এখানে প্রত্যেক বিভাগ থেকে আমাদের চারটি চারটি করে সর্বমোট 8টি সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সিকিউ প্রশ্ন থাকবে এবং আমাদের কমপক্ষে দুইটি দুইটি করে সর্বমোট 5টি সিকিউ প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এখানে আমাদের যদি একটু খেয়াল করি যে আমাদের যে বীজগণিত যে অংশটা রয়েছে, এখানে আমাদের অধ্যায় রয়েছে সর্বমোট 5টা। প্রথম থেকে পঞ্চম অধ্যায়, এই 5টি অধ্যায় আসলে আমাদের বীজগণিতের অংশ বা বীজগণিতের অন্তর্ভুক্ত অধ্যায়। এই 5টি অধ্যায় থেকে আমাদের সর্বমোট 3টি সিকিউ প্রশ্ন আসবে এবং এরপরে আমাদের যে ত্রিকোণমিতি অংশ রয়েছে, এখানে আমাদের কেবলমাত্র একটি অধ্যায় রয়েছে, যেটি হচ্ছে সপ্তম অধ্যায়। এটার নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ফাংশনের সমীকরণ। এই সপ্তম অধ্যায় থেকে আমাদের একটা আলাদা সিকিউ প্রশ্ন আসবে। এই হলো আমাদের সর্বমোট 4টি প্রশ্ন। তো এখন আমাদের দেখার বিষয় হলো যে আমাদের বীজগণিতের যে 5টা অধ্যায় রয়েছে, এই 5টা অধ্যায়ের ভিতর থেকে যে আমাদের 3টা সিকিউ প্রশ্ন আসবে, সেক্ষেত্রে আমাদের কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যদি তোমাকে বলি যে এই 5টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এই জটিল সংখ্যা এই অধ্যায়টা, তৃতীয় অধ্যায়। কেননা সাধারণত প্রত্যেক সালের প্রত্যেকটা বোর্ডেই আমরা দেখি যে এই জটিল সংখ্যা থেকে একটা আলাদা সিকিউ প্রশ্ন আমাদের চলে আসে, যার কারণে আমরা ধরে নিতে পারি এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সাধারণত একটা সৃজনশীল প্রশ্ন বা সিকিউ প্রশ্ন আসে, যেখানে আমাদের 10 মার্ক কমন আসবে এবং এই অধ্যায় থেকে সাধারণত এমসিকিউ প্রশ্ন আসে 2টা বা 3টা। আমরা ধরে নিই এখান থেকে 3টা সিকিউ প্রশ্ন আসবে। এর পরবর্তীতে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট অধ্যায় থাকে হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। এই অধ্যায়টা থেকেও যদি আমরা খেয়াল করি, বিগত 5-10 বছরের প্রশ্নে প্রত্যেক বোর্ড থেকেই আমাদের এই অধ্যায়ের প্রশ্ন আমরা কমন পেয়ে যাব। অর্থাৎ এই অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু সব প্রতি বছরই হয়। তো এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে আমরা একটা স্টার চিহ্ন দেই। বহুপদী এবং বহুপদী সমীকরণ থেকে আমাদের একটা সিকিউ প্রশ্ন আসবে, এজন্য আমরা এখানে ধরে নিচ্ছি যে এখান থেকে আমরা 10 মার্কের সৃজনশীল প্রশ্ন পাবো এবং এখান থেকে আমাদের 2 বা 3 মার্কের এমসিকিউ প্রশ্ন কমন পাবো। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি গুরুত্বপূর্ণ হলেও এই অধ্যায় থেকে সাধারণত সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন হয় না। যে বছর হয় দেখা যায় যে বহুপদীর সাথে অর্থাৎ চতুর্থ অধ্যায়ের সাথে সমন্বিত প্রশ্ন চলে আসে। তাই আমরা ধরে নিতে পারি এই অধ্যায় থেকে আমাদের অন অ্যান এভারেজ সিকিউ প্রশ্নের জন্য 6 মার্ক আমাদের কমন আসতে পারে, আর বাকি যে 4 মার্ক সেটা কখনো কখনো দেখা যায় যে বহুপদী সমীকরণের সাথে সমন্বিত করে দিছে। আর বাকি যে অধ্যায় দুইটা থাকে, একটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এবং অসমতা এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামিং। তুমি যদি একটু বিগত বছরের প্রশ্নগুলো খেয়াল করো তাহলে দেখবে যে 5 বছর বা 7 বছরের ভিতরে একবার বা দুইবার শুধুমাত্র বাস্তব সংখ্যা এবং অসমতা থেকে সৃজনশীল প্রশ্ন হয়েছে, কিন্তু যোগাশ্রয়ী প্রোগ্রাম থেকে তুমি কখনোই কোনো সৃজনশীল প্রশ্ন খুঁজে পাবা না। যার কারণে আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামকে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতেছি না। তবে এই যে বাস্তব সংখ্যা এবং অসমতা যে অধ্যায়টা আছে, এখান থেকে আমাদের প্রশ্ন পাওয়ার সম্ভাবনা 20% বা 25%। গুরুত্বর দিক থেকে আমাদের দ্বিপদী বিস্তৃতি কিন্তু বাস্তব সংখ্যা এবং অসমতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখানে একটা স্টার চিহ্ন দিই। তো এই হচ্ছে আমাদের বীজগণিত অংশের মানবন্টন, যেখান থেকে আমরা অলরেডি বুঝতে পারতেছি যেখানে অধ্যায় 5টা থাকলেও আমাদের 3টা অধ্যায়ের উপরে যদি কেউ ফোকাস করে তাহলে তার 2টা অথবা 3টা সৃজনশীল প্রশ্ন কমন চলে আসবে। এরপরে আমাদের ত্রিকোণমিতি যে অধ্যায়টা রয়েছে, অর্থাৎ সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এই অধ্যায়টা একটা মাত্রই অধ্যায় এবং এই অধ্যায় থেকে আমাদের অবশ্যই একটা আলাদা সিকিউ প্রশ্ন আমরা পাই। এজন্য এই অধ্যায়টা আমাদের ইম্পর্টেন্ট।
এই অধ্যায় থেকে যেহেতু একটা সম্পূর্ণ সিকিউ প্রশ্ন আসে, আমরা ধরে নিই এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্ন 10 মার্ক কমন পাবো এবং এমসিকিউ প্রশ্ন এখান থেকে আমরা 3 মার্ক কমন পাবো। এই অধ্যায়টার ভিতরে যে সমস্যাটা আসলে ছাত্রছাত্রীরা ফেস করে সেটা হলো অধ্যায়টা তুলনামূলকভাবে একটু বড়। তাই আমার সাজেশন হলো আগে প্রথম পত্রের ত্রিকোণমিতি অংশটা আগে কমপ্লিট করো, এর পরবর্তীতে আমরা যদি বিপরীত ত্রিকোণমিতির এর উপর যদি একটু ফোকাস দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের এই অধ্যায়টা তখন তুলনামূলকভাবে সহজ মনে হবে। আচ্ছা, এই হলো আমাদের ক বিভাগের হিসাব। এখান থেকে আমরা 4টা অধ্যায়ের উপর আপাতত স্টার চিহ্ন দিয়ে রাখলাম। এরপরে আসে আমাদের খ বিভাগ, যেখানে থাকতেছে প্রথমেই থাকছে জ্যামিতি অংশ। জ্যামিতি অংশ আমাদের একটা মাত্র অধ্যায় রয়েছে, কণিক। অধ্যায়টা খুব বেশি বড় না হলেও একবারে ছোট না। তো এই অধ্যায় থেকেও আমরা বলতে পারি যে অবশ্যই আমরা একটা সৃজনশীল প্রশ্ন তো পাবই, মাঝে মাঝে এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসে, তবে আমরা আপাতত একটাই ধরে রাখতেছি, একটা সৃজনশীল প্রশ্ন এবং এখান থেকে 2টা বা 3টা এমসিকিউ প্রশ্ন আমরা পাবো। এটা এর ভিতরে কোনো সন্দেহের কোনো জায়গা নেই। তো এখানে একটা বিষয় আমাদের বলে রাখা উচিত যে যখন আমাদের বিগত বছরগুলোতে যখন সংক্ষিপ্ত সিলেবাসের প্রশ্ন ছিল, অর্থাৎ 6টা অধ্যায়ের উপরে যখন পরীক্ষা হতো, তখন এই কণিক অধ্যায় 6ষ্ঠ অধ্যায় থেকে প্রত্যেক বোর্ডেই তুমি 2টা করে দেখতে পাবা যে 2টা বা একটা তো অবশ্যই কখনো কখনো 2টা সৃজনশীল প্রশ্ন চলে আসছে। তাই আমরা বলতে পারি এখান থেকে আমাদের এই 6ষ্ঠ অধ্যায় থেকে একটা অথবা 2টা সিকিউ প্রশ্ন আসে। এরপরে আমাদের বলবিদ্যার ভিতরে অধ্যায় 2টা, অষ্টম এবং নবম অধ্যায়, যার ভিতরে প্রথমটা হচ্ছে স্থিতিবিদ্যা এবং পরেরটা হচ্ছে গতিবিদ্যা। তো এই 2টা অধ্যায় মিলায় হলো আমাদের বলবিদ্যা অংশ। এখান থেকে আমাদের 2টা সৃজনশীল প্রশ্ন তো আসেই, কখনো কখনো দেখা যায় যে 3টা সৃজনশীল প্রশ্ন এখান থেকে কমন পাওয়া যায়। যখন সংক্ষিপ্ত সিলেবাস ছিল তখন দেখা যেত যে জ্যামিতি অংশ থেকে যদি একটা সৃজনশীল আসতো, সেখানে বলবিদ্যা থেকে 3টা সৃজনশীল প্রশ্ন আসতো। আবার জ্যামিতি থেকে যদি 2টা সৃজনশীল প্রশ্ন আসতো, সেক্ষেত্রে দেখা যেত যে বলবিদ্যা থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসছে। এইভাবে আমাদের 4টা সৃজনশীল প্রশ্ন হয়। তো সেই হিসাবে আমাদের এখানকার স্থিতিবিদ্যা এবং সমতল বস্তুকণার গতি অর্থাৎ গতিবিদ্যা, এই 2টা অধ্যায় অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের 10 মার্ক করে সৃজনশীল প্রশ্ন এবং 3 মার্ক এবং 2 মার্ক এইভাবে এমসিকিউ প্রশ্ন আমরা কমন পাবো। আর দশম যে অধ্যায়টা থাকতেছে বিস্তার, পরিমাপ এবং সম্ভাবনা, এই অধ্যায় থেকে নিশ্চিতভাবে প্রশ্ন আসবে এমন ভাবে বলা যায় না, তবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 20% বা 25%। যেভাবে আমরা বলেছিলাম বাস্তব সংখ্যা এবং অসমতার ক্ষেত্রে যে কথাটা বলছিলাম যে 20-25% সম্ভাবনা প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে, এর ভিতরে কোনো নিশ্চয়তা নাই। তবে আমরা যে অধ্যায়ের উপরে স্টার চিহ্ন দিয়ে রাখছি এই অধ্যায়গুলা কিন্তু আমাদের প্রশ্ন আসবেই এরকম একটা গ্যারান্টি দেওয়া যায়। তো এই হলো আমাদের 10টা অধ্যায়ের মানবন্টনের হিসাব। তো এবার হলো কথা যে যাদের পড়াশোনাতে দুর্বলতা হয়ে আছে অলরেডি, এখন পরীক্ষার যারা 26 সালে পরীক্ষা দিবা, তোমাদের যাদের এখনো সিলেবাস কমপ্লিট হয় নাই বা সিলেবাস কমপ্লিট করতে ভয় পাচ্ছ, তাদের জন্য কি দিক নির্দেশনা? তাদের জন্য দিক নির্দেশনা হলো যে আমাদের যে অধ্যায়গুলোতে আমরা স্টার চিহ্ন দিছি সেই অধ্যায়ের ভিতরে আমরা কোন অধ্যায়গুলো ছোট এবং কোন অধ্যায়গুলো আমরা খুব সহজে শেষ করতে পারবো এগুলো ফাইন্ড আউট করে, তো এখান থেকে আমরা যদি 5টা অধ্যায়ের উপরে ফোকাস করতে চাই তাহলে আমার সাজেশন থাকবে প্রথমেই তুমি জটিল সংখ্যার এই অধ্যায়টাকে ফোকাস করো, দ্বিতীয়ত তুমি ফোকাস করো বহুপদী এবং বহুপদীর সমীকরণ, তৃতীয়তে দ্বিপদী বিস্তৃতিতে তোমার ফোকাস করার আপাতত দরকার নেই, তুমি চলে আসো 6ষ্ঠ অধ্যায়ে যেটার নাম হচ্ছে কণিক, এই অধ্যায়ের উপরে ফোকাস করো। এরপরে তুমি ফোকাস করবা হলো 7ম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। অবশ্যই আমাদের যে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা রয়েছে এই 2টা অধ্যায় অনেক বড় বড়, তো এখান থেকে আমি তোমাদের বলবো যে তোমরা স্থিতিবিদ্যার উপরে ফোকাস দাও। তো এই 5টা অধ্যায়ের উপরে যদি কেউ ফোকাস দেয় এবং শুধুমাত্র যদি এই 5টা অধ্যায় কমপ্লিট করে, সেক্ষেত্রে তার বোর্ড পরীক্ষায় একটা ভালো মার্ক পাবে এইরকম একটা নিশ্চয়তা আমরা দিতে পারি। তো একটু খেয়াল করি যে আমরা দেখি এই 5টা অধ্যায় যদি কেউ কমপ্লিট করে তাহলে সেক্ষেত্রে সে কত মার্ক পাবে। এখানে 13 আর 12 25, 25 আর 26 51, 51 আর 10 61, 62 63 64, 64 না হলেও এই সবগুলো অধ্যায় থেকে তুমি 60+ মার্ক পাওয়া যাবা।
এই 5টা অধ্যায় যদি কেউ কমপ্লিট করে তাহলে সে বলা যায় 60-এর চেয়ে সে বেশি মার্ক পাবে ইনশাল্লাহ। আর যদি কেউ লিখিত পরীক্ষায় 60 মার্ক কমপ্লিট করতে পারে আর প্র্যাকটিক্যালে 20 মার্ক তো সে অবশ্যই পাবে, 60 আর 20-এ 80, অর্থাৎ এ প্লাস মার্ক কিন্তু তুমি অলরেডি পেয়ে গেছো। এই শুধুমাত্র 5টা অধ্যায়ের উপরে ফোকাস করলেই তোমার এ প্লাস মার্ক নিশ্চিত বলা যেতে পারে। আর এখানে মজার বিষয় হলো আমরা যে অধ্যায়গুলোতে স্টার চিহ্ন দিয়েছি সেখানে বেশিরভাগ অধ্যায় কিন্তু ছোট ছোট অধ্যায়, জটিল সংখ্যা তুলনামূলকভাবে ছোট অধ্যায়, বহুপদীর সমীকরণ এটাও ছোট অধ্যায়। বড় অধ্যায় থাকতেছে এখান থেকে কণিক, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং স্থিতিবিদ্যা। তবে আসলে বড় অধ্যায় যদি তুমি সলভ না করো আসলে সেই ক্ষেত্রে শুধু ছোট অধ্যায়গুলো দিয়ে বোর্ড পরীক্ষায় মার্ক পাওয়ার নিশ্চয়তা দেওয়া যায় না। তো এই ছিল দ্বিতীয় পত্রের মানবন্টন বিষয়ক আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিও সম্বন্ধে যে কোনো মন্তব্য জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে, আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবা এই আশা রেখে আমাদের আজকের এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।